সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই পর্বে সর্বশেষ ক্লাস আমি পরিবেশন করতে যাচ্ছি। শিক্ষার্থী, গোটা পৃথিবী আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার বাস্তব প্রেক্ষাপটে এমন একটি পাঠ পরিকল্পনার কোনো বিকল্প আমাদের ছিল না। আমরা চেষ্টা করেছি যে আমাদের এই পাঠ পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের কিভাবে শ্রেণীকক্ষের যে ইফেক্ট সেটি তাদেরকে দেয়া যায় এবং শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখতে পারি। আমার আলোচ্য বিষয়ে পরিবেশ ও উন্নয়ন। সেই পরিবেশ ও উন্নয়ন কোর্সের ১০ম পাঠ আমি আজকে পরিবেশন করব। আজকের আলোচনা আমার ১০ম পাঠ। শুরুতেই আমি একটু আমাদের জীবনযাপন প্রক্রিয়ার যে অতীত বাস্তবতা সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাই আপনাদেরকে। আমাদের জীবনযাপন প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি একটি প্রকৃতি নির্ভর জীবনযাপন প্রক্রিয়া ছিল এবং এই যে প্রকৃতি নির্ভর জীবনযাপন প্রক্রিয়া, সেখানে আমরা কি করতাম? আমাদের ফসল উৎপাদিত হতো এবং এই ফসল যে উৎপাদিত হতো সেগুলো আবার জনগণ একটি আনুপাতিক হারে সেই ফসল মাঠ থেকে উত্তোলন করত। আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে প্রাচীনকালের মানুষের জীবনধারা সম্পর্কে। সেখানে পরিবহন বলতে কিছুই ছিল না। পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি অথবা নৌকা। তবে যেহেতু বাংলাদেশ নদীমাতৃক এলাকা, এখানে নৌকাই ছিল তার বাহন। অবস্থার পরিবর্তন হলো, বৈদ্যুতিক সংযোগ এলো, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার পরিবর্তন হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, অর্থাৎ নগরায়ন হয়েছে। আধুনিকীকরণ হয়েছে, সভ্যতার আধুনিকীকরণের হলো এবং কর্মক্ষেত্র তৈরি হলো এবং দেখা গেল যে বিদ্যুতের ব্যবহারও বেড়ে গেল। আমরা হয়ে উঠলাম যন্ত্র নির্ভর। মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হলো এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাত্রাটাও একই সাথে সাথে তারা বাড়িয়ে দিল। ফলে যেটি হলো, মানুষের জীবনযাপন প্রক্রিয়ার সেই যে প্রকৃতি নির্ভরতা সেটি আর থাকলো না। এক ধরনের কৃত্রিম সমাজ ব্যবস্থা, এক ধরনের যন্ত্র নির্ভর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। আমাদের সমাজে যে বাস্তুতান্ত্রিক এবং জীববৈচিত্র্যের যে অপার একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আর আমাদের মাঝে থাকলো না। পরিবর্তন হলো সমাজ কাঠামো এবং আমাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এসে আমরা এমন একটি সময় এসে উপনীত হয়েছি, সেখানে আমরা আমাদের জীববৈচিত্র্যের কথা নতুন করে ভাবতে হয়। আমাদের জীববৈচিত্র্য যে বিলীন হয়ে যাচ্ছে, সেটি যে সভ্যতাকে পতনের দিকে নিমজ্জিত করছে, তারই একটি পূর্বাভাস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। অনলাইন ক্লাসে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি MM তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। শিক্ষার্থী, আজকে এই যে জীববৈচিত্র্য, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, এই বিষয়ে আলোচনা করব। এখানে আমি ডেফিনেশন অফ বায়োডাইভার্সিটি, political conundrums, impact of man on biodiversity, impact of climate change of on Bangladesh, এই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করব। শিক্ষার্থী, বায়োডাইভার্সিটি ডেফিনিশনটা কি? আপনারা কি জানেন সে সম্পর্কে? বায়োডাইভার্সিটি হচ্ছে আমরা আমাদের এই সমাজ জীবনে, আমাদের পারিপার্শ্বিক জীবনে যে আমরা আছি, সেখানে কিন্তু অনেক জীব, অনেক প্রাণী, সব যাদের আমরা নাম জানি কিংবা চিত্রায়িত করতে পেরেছি, এরকম অসংখ্য প্রজাতির
প্রাণীর সমন্বয় আমাদের এই জীববৈচিত্র্য, জীবন প্রণালী, এবং সেখানে প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ এবং তারা প্রত্যেকেই স্রষ্টার সৃষ্টি। জীববৈচিত্র্যের সংজ্ঞায় বলা যায়, পৃথিবীতে কালে কালে বিবর্তনের সাথে পরিবেশগত যে পরিবর্তন ঘটে, তার ফলে সকল প্রকারের জীবের মধ্যে বিরাজমান প্রজাতিগত, জিনগত ও পরিবেশগত বিভিন্নতার জন্য যে বৈচিত্র্য লক্ষণীয়, তাকে বলা হয় জীববৈচিত্র্য। অর্থাৎ এই যে পৃথিবীতে বিবর্তন হচ্ছে, বিবর্তনের সাথে সাথে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় আমরা রূপ লাভ করছি। একটি বিরাজমান প্রজাতিগত ধারা থেকে জিনগত এবং পরিবেশগত ভিন্নতা এখানে লক্ষ্য করা যায়। এই যে প্রজাতিগত, জিনগত এবং পরিবেশগত ভিন্নতা, এর প্রেক্ষিতে একটি জীববৈচিত্র্যের একটি ধারা সঞ্চালিত হয়। জীববৈচিত্র্যের প্রকারভেদকে জীববৈচিত্র্যের প্রকারভেদকে ৩টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য, জিনগত জীববৈচিত্র্য। আপনাদের মনে হতে পারে, আমি শুরুতেই বলে নেই, আমরা জীববৈচিত্র্যের আলোচনা কেন করছি। আমরা কিন্তু মনে রাখতে হবে, আপনাদের ভুলে গেলে চলবে না, আমরা পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে কথা বলছি। পরিবেশ ও উন্নয়ন কোর্স সম্পর্কে আলোচনা করছি। আমরা এখন পর্যন্ত যে আলোচনাগুলো করলাম ৯টি লেকচারে, এর পরিসমাপ্তিতে এসে ১০ম লেকচারে আমরা রেখেছি বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি কারণে রেখেছি সেটি কিন্তু আমরা মূল আলোচনার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করলে আপনারা অনুধাবন করতে পারবেন। তাহলে আসুন, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতে কি বোঝানো হচ্ছে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের যে শ্রেণী এবং এর মধ্যে কারা কারা থাকবে। কোনো নির্দিষ্ট অঞ্চলে বিরাজমান জীবের ভৌত ও পরিবেশগত বিভিন্নতাকে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চল থাকবে এবং সেই অঞ্চলে জীবের ভৌত ও পরিবেশগত বিভিন্নতাকে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলে। এটি অঞ্চল ভিত্তিক যে বিভিন্নতা জীবের। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জলবায়ু, আমি আগেও বলেছি যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর যে বৈচিত্র্য, সেটি অঞ্চল ভেদে ভিন্নতা হয় এবং প্রাকৃতিক পরিবেশ বিরাজমান। প্রত্যেকটি বাস্তুতন্ত্রে নিজস্ব বৈচিত্র্যমণ্ডিত বৈচিত্র্যময় জীবজগতের সৃষ্টি হয়। এই যে বাস্তুতন্ত্রের নিজস্ব, আপনি খেয়াল করে দেখেন, অঞ্চল ভিত্তিক মানুষের আচার আচরণ সংস্কৃতির যেমন পার্থক্য হয়, জীববৈচিত্র্য এই পরিবর্তন হয়। যেখানে শীতপ্রধান অঞ্চল, সেখানে জীববৈচিত্র্যের ভিন্নতা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে আলাদা হয়, কিংবা যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে থেকে আলাদা হয়, কিংবা সমুদ্র তীরবর্তী অঞ্চলের সাথে মরু অঞ্চলের কিন্তু এই ভিন্নতা থাকে। প্রজাতিগত জীববৈচিত্র্য, ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্যতা বিদ্যমান থাকে তাকে প্রজাতিগত জীববৈচিত্র্য বলে। ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্য বিদ্যমান থাকে তাকে প্রজাতিগত জীববৈচিত্র্য বলে। এরূপ বৈচিত্র্য কোনো নির্দিষ্ট এলাকায় বিরাজমান মোট প্রজাতির সংখ্যা দ্বারা পরিমাপিত হয়। আপনি খেয়াল করবেন যে মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ বেঁচে থাকে, কিন্তু আমাদের এই অঞ্চলে যে আমরা যে নাতিশীতোষ্ণ অঞ্চল বলি বা সমতল অঞ্চল বলি, সেখানে যে আমরা গাছ উৎপাদন করতে পারি, আমাদের যে সুফলা সুজলা শ্যামলা যে শস্য ভাণ্ডার, এখানে যেভাবে ফসল উৎপাদন করতে পারি, আমরা মরু অঞ্চলে সেটি পারি। আমরা এই অঞ্চলে একটি ক্যাকটাস যদি লাগাই, সেটি বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে, কিন্তু মরু অঞ্চলে কিন্তু আমাদের অন্যান্য গাছগুলো গিয়ে সার্ভাইভ করতে পারে না। তার মানে হচ্ছে, এই যে অঞ্চল ভিত্তিক এই যে জলবায়ুর যে বিভিন্নতা বৈচিত্র্যতা, তার সাথে সাথে তার কিছু প্রজাতিগত যে মিল থাকে যাদের, তারা সেখানে
বেঁচে থাকে। এই যে বেঁচে থাকে তার জন্য কিন্তু তাকে একটা রেজিস্ট্যান্স তৈরি করতে হয়। একটা বিশেষ বৈশিষ্ট্য সে অর্জন করে। অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি তার মধ্যে তৈরি হয়। এটি কিন্তু জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, যে অঞ্চলে ওই জীবটি থাকবে সেই অঞ্চলের পরিকাঠামো, আবহাওয়া, জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিয়ে তারপর সেখানে লড়াই করে নিজের এক্সিস্টেন্স তৈরি করা। পরবর্তীতে জিনগত পরিবর্তন হওয়ার সাথে সাথে ওই বস্তু থেকে উৎপাদিত নতুন যে প্রাণের সঞ্চার ঘটবে, সেটি কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারবে সহজে। এরপরে দেখি জিনগত জীববৈচিত্র্য। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সদস্যই তাদের জিনগত বৈশিষ্ট্যের দিক থেকে পরস্পর আলাদা। জীবগোষ্ঠীর এই জিনগত বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যতাই জিনগত জীববৈচিত্র্য। জিনগত ভিন্নতার কারণে আমেরিকান যে শ্বেতাঙ্গ এবং আফ্রিকান যে কৃষ্ণাঙ্গ মানুষের গায়ের রং, চুলের প্রকৃতি, নাক এবং ঠোঁটের আকৃতি, উচ্চতা ইত্যাদি অনেক পার্থক্য বিদ্যমান। এই যে জিনগত জেনেটিক ডিফারেন্ট, হ্যাঁ, এই যে বায়োডাইভার্সিটিতে আমরা বিভিন্ন রকম দেখতে পারি। আমরা একটি জবা ফুল সেটি বিভিন্ন কালারের, আমি একটি নার্সারিতে দেখেছি সেখানে ৭২ রকমের জবা ফুল রয়েছে। আমরা যদি এরকম খুঁজে দেখি যে একই মাছ বিভিন্ন রকমের হয়ে থাকে, সেটি কোথাও কোথাও হাইব্রিডাইজেশনের কারণে হতে পারে, কিংবা সেখানকার যে চাষ পদ্ধতি সেটির কারণেও পরিবর্তন হতে পারে। এমনিভাবে প্রাণী এবং জীব যে কুল রয়েছে তাদের মধ্যে এই পার্থক্যটা লক্ষ্য করা যায়। আমরা এখানে উদাহরণ হিসেবে জিনগত ভিন্নতা দেখাতে গিয়ে ইউএসএর বা আমেরিকার যে শ্বেতাঙ্গ যারা, তাদের সাথে আমরা তুলনা করেছি আফ্রিকান কৃষাঙ্গদের সাথে। আফ্রিকান কৃষাঙ্গ যারা, তাদের গায়ের রং কালো, ঠোঁট মোটা, চুল ছোট ছোট। অন্যদিকে শ্বেতাঙ্গ যারা, তাদের গায়ের রং ফর্সা এবং চুল তাদের লম্বাটে হতে পারে, ব্রাউন কালার হতে পারে, এবং তাদের একটা বিভিন্ন রকমের আকৃতি, চেহারার গঠন বিভিন্ন রকমের। আমরা যদি কোরিয়া কিংবা চায়না বা মঙ্গোলীয় এই যে অঞ্চলটা, দূরপ্রাচ্যের অঞ্চলে যাই, সেখানে দেখব যে তাদের চেহারার গঠন প্রায় একই রকম। মানুষের যে চেহারার যে গঠন সেখানকার প্রায় একই রকম। এটি কিন্তু আঞ্চলিক এবং জিনগত বৈশিষ্ট্যের একটি প্রভাব সেখানে লক্ষণীয়, তাই না? তো এবারে আমরা আলোচনা করব পলিটিক্যাল কনড্রামস। এটা হচ্ছে রাজনৈতিক প্রহেলিকা বা ধাঁধা। ব্যাপারটা এরকম যে এই জীববৈচিত্র্যের পেছনে একটা পলিটিক্যাল একটা ব্যাপার কাজ করে। পলিটিক্যাল একটা এঙ্গেজ এখানে আমরা লক্ষ্য করতে পারি। সেখানে এরকম ডিফরেস্টেশন হয়। ডিফরেস্টেশন যে হয় সেটি কিন্তু কোনো একটি ব্যক্তি ইচ্ছে করলে স্বেচ্ছাধীন আচরণ করতে পারে না। সেখানে পলিটিক্যাল কিছু স্ট্যান্ড থাকতে হয়, এবং এই পলিটিক্যাল স্ট্যান্ডটা টোটালি ডিপেন্ড করে স্টেট পলিসি মেকিং এর উপরে। এই স্টেট পলিসি মেকিংয়ে যদি ত্রুটিপূর্ণ থাকে কিংবা তাদের সদিচ্ছার অভাব থাকে, তাহলে কিন্তু এইভাবে ডিফরেস্টেশন ঠেকানোটা দুরূহ ব্যাপার। একজন দুজন দুর্নীতি করতে পারে, একজন দুজন সমাজে ভূমিদস্যু হতে পারে, বন খেকো হতে পারে। বন খেকো গণির কথা আপনারা জানেন। এরকম হতে পারে, কিন্তু এই যে ভূমিদস্যু যারা আছে এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে পলিটিক্যাল যে কনসাসনেস, পলিটিক্যাল যে স্টেপ থাকা দরকার, সেটি যদি না থাকে তাহলে কিন্তু এটি সম্ভব হয়ে ওঠে না। আমরা দেখি হ্যাবিটেট ডিজার্টেশন, ডিস্ট্রাকশন আমরা লক্ষ্য করি ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে, সেখানে আমরা লক্ষ্য করি বিভিন্নতা, এবং ওভার ফিশিং আমরা লক্ষ্য করি। এই যে বিষয়গুলো ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী যারা রয়েছে তাদের রক্ষা করবে
কারা, সেজন্য সরকারি একটা পদক্ষেপ থাকা দরকার, তাই না? তারপর ওভার ফিশিং, আমরা আগেই বলেছি সাস্টেনেবল কনজাম্পশনের কথা, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাস্টেনেবল কনজাম্পশন, আমি যে নেক্সট ফিউচার জেনারেশনের জন্য তাদের যে নিডস সেটিও কিন্তু ফুলফিল করার কথা ভাবতে হবে। আমার যে ফান্ডামেন্টাল নিডস সেটি যেমন আমি গ্রহণ করব, একই সাথে সাথে পরবর্তী প্রজন্মের কথা আমাকে ভাবতে হবে। তো ওভার ফিশিং এর ফলে যেটা হয়, আগেকার সময় আমরা শুনতাম আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা বলতেন যে আহ, উম, যদি জাল দিয়ে মাছ ধরতে যেত তাহলে অল্প সময়ের ভিতরে তারা প্রচুর পরিমাণে মাছ ধরতে পারতো, নদীতে প্রচুর মাছ থাকতো। আর এখন সেই মাছ কোথায়? আপনারা জানেন বিভিন্ন রকমের নেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ইভেন এমন প্রযুক্তিও ব্যবহার করা হয়, মাছের প্রজনন, মাছের বিচরণ কোথায় আছে সেটি কিন্তু ওই প্রযুক্তির দিয়ে তারা জানতে পারছে। ফলে সহজে যেখানে মাছ প্রজনন হচ্ছে কিংবা বিচরণ হচ্ছে সেখানে গিয়ে মৎস্যজীবীরা মাছ ধরছে। ফলে কি হচ্ছে, মাছের যে বিস্তার, মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, এবং আমরা দেখতে পাই যে এখন এই সংকটটাও তৈরি হয়েছে ওভার ফিশিং এর ফলে। স্পেস এক্সটিংশন, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে কি হচ্ছে, প্রজাতির বিলোপ সাধন হচ্ছে। প্রজাতি যদি এমনি করে বিলোপ সাধন হতে থাকে তাহলে একসময় কিন্তু এই জীববৈচিত্র্যের যে অসংখ্য প্রজাতি সেটি কিন্তু থাকবে না। এটি রক্ষা করা সম্ভব আন্তর্জাতিকভাবে, যখন আমরা যখন একটি ফ্রেমওয়ার্ক তৈরি করব। আন্তর্জাতিকই কেন, আমরা আঞ্চলিকভাবে, আমরা স্থানীয়ভাবে আমরা যদি কনসাস থাকি এবং সরকার যদি সহযোগিতা করে, সরকার যদি সেই ব্যবস্থা গ্রহণ করে এবং পলিটিক্যালি যদি এখানে যদি ইতিবাচক একটি ধারণা তৈরি হয় এবং পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কিন্তু এটি সম্ভব। আমরা দেখতে পাই যে ইন্ট্রোডাকশন অফ জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম, এখানে অনেক প্রজাতির ক্ষেত্রে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম জিএমওস প্রয়োগ করতে দেখা যায়। এর ফলে কি হয় যে হাইব্রিডাইজেশন হচ্ছে এবং হাইব্রিডাইজেশনের ফলে অনেক সহজে আমরা জিনগত পরিবর্তন করছি এবং এই যে অধিক পপুলেশনের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান দেওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে। তো সেখানে মূল যে চরিত্র একটি প্রাণী কিংবা উদ্ভিদের, সেটি অনেক সময় হারিয়ে যায়, নতুন একটি চরিত্র তার ভিতরে রূপ লাভ করে। এখানে বিভিন্ন রকম সমস্যা আমরা লক্ষ্য করেছি। অনেক সময় আমরা দেখেছি চালে জিঙ্কের পরিমাণ বেশি, ক্যান্সারের পসিবিলিটি বেশি। ওই যে উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে, এটি করতে গিয়ে এই নতুন নতুন উপসর্গেরও লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাকৃতিকভাবে কোনো কিছু করা আর কৃত্রিম উপায়ে সেটাকে হ্যাবিচুয়েটেড করা, এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে। তো এখানে এই কাজগুলো যে আমরা করছি তার কিছু কোশ্চেন আমাদের মধ্যে চলে আসে, কিছু থিমেটিক কিছু বিষয় থাকে। সেটা হচ্ছে আমাদের একটা ইকোনমিক্যাল কোশ্চেন, ইকোনমিক, পলিটিক্স অ্যান্ড ইথিক্যাল কোশ্চেন আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। আমরা অর্থের জন্য, আমরা লোভের জন্য, আমরা সম্পদের জন্য আমরা যে কাজটি করছি সেটি নৈতিকতার প্রশ্নে কতটা আমাকে নৈতিক আচরণ বলে বা ইকোলজিক্যাল জাস্টিস করছি কিনা, সেখানে আমাকে কি নিষ্কৃতি দেয়, আমাকে কি সেখানে এই কাজটি করার জন্য পারমিট করে কিনা। তাহলে ইকোনমিক এবং পলিটিক্যাল যে আচরণ, সেই পলিটিক্যাল আচরণের সাথে ইকোনমিক এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে সেটা ইথিক্যাল হচ্ছে কিনা সেটিও কিন্তু একই সাথে সাথে ভাবনার বিষয়। কাজেই পলিটিক্যাল কনন্ড্রামসের মধ্য দিয়ে যে ধারণাটা আমাদের থাকা দরকার সেটা হচ্ছে ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড ইথিক্যাল কোশ্চেনের যে বিষয়টি চলে আসে সেটি এস্টাবলিশড করতে হবে। কনজারভেশনের কথা তো আমরা আগেই বলেছি, কনজারভেশন আমরা করব, তবে সেটা সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড বেনিফিট শেয়ারিং হতে হবে।
এই যে যা কিছু আমরা ভোগ করব সেগুলো সাস্টেনেবল হওয়া উচিত, এবং এই সাস্টেনেবল যদি হয় এবং যদি সেটা ন্যাচারাল রিসোর্স এবং বেনিফিট শেয়ারিং এর মাধ্যমে হয়, তবে সেটি কখনো কখনো আমরা পলিটিক্যাল কিছু পদক্ষেপ কিংবা বাণিজ্যিক কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি, সেখানে দুই রকমের বেনিফিট থাকতে পারে। একটা হচ্ছে শর্ট টার্ম বেনিফিট, একটা হচ্ছে লং টার্ম বেনিফিট। আমরা খুব দ্রুত শর্ট টার্ম বেনিফিটের কুইক রেন্টাল কিছু অ্যাক্টিভিটিস আমরা করে থাকি শর্ট টার্ম বেনিফিটের কারণে। তার কিছু লং টার্ম ইফেক্ট থাকে, সেগুলো কিন্তু নেতিবাচক ইফেক্ট হতে পারে। কাজেই এই যে শর্ট টার্ম বেনিফিটের জন্য যে লং টার্ম যে নেতিবাচক ইফেক্ট হয়, সেটিও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। কাজে ইন্টারেস্টের কথা যদি চিন্তা করি, তবে সেই ইন্টারেস্টটা অবশ্যই লং টার্ম বেনিফিটের ইন্টারেস্টের দিকে মনোযোগী হওয়া উচিত। এজন্য সাস্টেনেবল কনজাম্পশনের কথা ভেবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা ভেবে পলিটিক্যাল স্টেপ নিতে হবে। ডিফরেস্টেশন তো করা যাবেই না, বরং একটি গাছ কর্তন করা হলে 10টি গাছ লাগাতে হবে। কারণ একটি গাছ পরিপক্ক হতে 30 বছর 40 বছর সময় লাগে, কিন্তু কাটতে কিন্তু একদিনও সময় লাগে না। এমনিভাবে আমাদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে জনগণের যে খাদ্য চাহিদা, মৌল মানবিক চাহিদা, সেটি কিভাবে পূরণ করা যায় এবং সেটি পূরণ করার যে পরিকল্পনা, দূরবর্তী পরিকল্পনা, নিকটবর্তী পরিকল্পনা, মধ্যবর্তী পরিকল্পনা, এমনিভাবে পরিকল্পনাগুলো করে করে শর্ট টার্ম এবং লং টার্ম একটি ইন্টারেস্ট কিভাবে তৈরি করা হয়, পাবলিক ইন্টারেস্টকে কিভাবে সাপোর্টিভ হয়, সেগুলো বিবেচনা করে করতে হবে পলিটিক্যালি। ইম্প্যাক্ট অফ ম্যান অন বায়োডাইভার্সিটি, মানুষের উপরে বায়োডাইভার্সিটির প্রভাবটা কিভাবে পড়ে। জীববৈচিত্র্যের উপর মানুষের প্রভাব এরকম পড়ে যে এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে মানুষের শুধু মানুষই বসবাস করে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এখানে মানুষ ছাড়া পৃথিবীতে অসংখ্য প্রাণী, উদ্ভিদ এবং জীবাণুর অবাধ বিচরণ করে। অনুমান ভিত্তিক পৃথিবীতে 50 লক্ষ থেকে 300 লক্ষ বিভিন্ন প্রজাতি প্রজাতি বসবাস করে। এই বিপুল জীব প্রজাতির কেবল 10% অর্থাৎ 15 লক্ষ প্রজাতি শনাক্ত ও চিত্রায়ন করা সম্ভব হয়েছে, এবং অবশিষ্ট 90% যাদের শনাক্ত বা চিত্রায়ন করাই সম্ভব হয়নি। দেখেন আমরা কতটুকু জীববৈচিত্র্য সম্পর্কে কতটুকুই বা জানতে পেরেছি, কিন্তু যে কাজটি আমরা নির্দ্বিধায় করছি, নিজেদের অজান্তে করছি, সেটি হচ্ছে আমাদের এই অদূরদর্শী আচরণের এবং কার্যকলাপের ফলে প্রতিদিন অসংখ্য প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে মানুষ সৃষ্ট দূষণ এবং বন ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রে যে অবক্ষয় ঘটে, তার ফলে পরিবেশগত এবং জৈবিক কারণে অসংখ্য জীব প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে যায়। এখানে ন্যাচারাল ডিজাস্টার রয়েছে, সে কারণে অনেক সময় বিলুপ্ত হয়ে যায়। আর আমরা প্রতিনিয়ত যে পরিবেশগত যে দূষণ করছি, তার ফলেও এই কাজটি আমরা ক্রমাগতভাবে করেই চলেছি। এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশের উপরে কি ধরনের প্রভাব পড়েছে, শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় কিন্তু ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই অবহিত হয়েছেন। জীববৈচিত্র্য কথা বারবার বলতে গিয়ে আমরা কিন্তু ক্লাইমেটের কথাই বলছি। আমাদের যে ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, তা কিন্তু এই জীববৈচিত্র্য রক্ষা করতে পারছি না বলেই হচ্ছে। তাহলে আমরা এবার দেখে নিই যে কি রকমের ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস হচ্ছে, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস হচ্ছে, এবং এর ফলে যে সংকটটি তৈরি হচ্ছে, সেটি হলো যে আমাদের এই জীববৈচিত্র্যে নানান রকমের পদ্ধতিগত পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এই পদ্ধতিগত যে পরিবর্তন, সেটি হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস হয়েছে। কৃষি উৎপাদন হ্রাস হয়েছে, তার কারণ হচ্ছে কৃষি জমির যে ক্ষেত্র, সেগুলো সংকুচিত হয়েছে, নগরায়ন হয়েছে। কৃষি জমিকে জমিতে আমরা উঁচু করে ফেলেছি, সেখানে বহুতল ভবন নির্মাণ করছি, মানুষ বসবাসের জন্য সেখানে আবাসন তৈরি করেছে, গাছপালা
তার কারণে কর্তন করেছে এবং কি করেছে সেখানে ছোট ছোট হাট, বাজার, অফিস, আদালত, বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান তারা তৈরি করছে, কারখানা তৈরি করছে। এর এর ফলে আমাদের জীববৈচিত্র্যে মারাত্মক রকমের প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস করে ফেলছি। যে বৈচিত্র্যগুলো আছে সেগুলো আমরা একই সাথে সাথে ধ্বংস করে ফেলছি। এই যে ধ্বংস করা, এগুলোও কিন্তু আমাদের সোসাইটির জন্য, আমাদের সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দেখা দিয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে, আমরা যদি বলি যে আমাদের চারিধারে যে বনাঞ্চল রয়েছে, আমাদের যে নদী তীরবর্তী যে সম্পদ রয়েছে, বনজ সম্পদ রয়েছে, আমাদের যে এই যে বন বলতে গেলে সেখানে প্রাণী থাকে, উদ্ভিদও থাকে, পশু পাখি থাকে। আমরা এখন লক্ষ্য করে দেখব যে আমাদের সেই আগে যেভাবে পাখির অভয়ারণ্য হতো সেটি কিন্তু এখন নেই, তাই না? এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের ক্রমাগত হচ্ছে। নদ নদীর প্রবাহ কিন্তু পরিবর্তন হচ্ছে। নদ নদীর প্রবাহ পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে নদীর নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা ডিজাস্টারের ফলে, ভূমিকম্পের ফলে নদ নদীর প্রবাহ পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু প্রায় সময় আমরা লক্ষ্য করে থাকি যে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। এই নদীর যে পলি পড়ে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে জোয়ারের যে চাপটা সেটি বেড়ে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের দক্ষিণ অঞ্চলে লোয়ার রেফ্রেন এরিয়া হওয়ার ফলে সেখানে সমুদ্রের পানি আসছে, জোয়ারে পলি পড়ে যাচ্ছে, এবং পলি পড়ে যাওয়ার ফলে নদীগুলো আস্তে আস্তে করে উঁচু হয়ে যাচ্ছে এবং চর উঠছে। ফলে কি হচ্ছে, সেখানে যে জলজ যে প্রাণী, হ্যাঁ, সেটি কিন্তু বিচরণ ব্যাহত হচ্ছে। মৎস্য এবং বনজ সম্পদ সে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। পানির সমস্যা তৈরি হচ্ছে। নিঃসন্দেহে যে পানির সমস্যা তৈরি হচ্ছে যখন সমুদ্রের পানি প্রবেশ করছে মিঠা পানিতে, নোনা পানি হয়ে যাচ্ছে মিঠা পানি অঞ্চলগুলো, তখন তো পানির সমস্যা তৈরি হচ্ছে। আর ফলে কৃষিক্ষেত্রেও তার ব্যাপক প্রভাব পড়ছে। কারণ নোনা পানিতে আমাদের কৃষি যে ব্যবস্থা, আমাদের কৃষি যে আমাদের যে কাঠামো, সেখানে নোনা পানিতে কৃষি উৎপাদনের আমাদের ব্যবস্থা চালু নেই। আমরা নোনা পানিতে যে কৃষি ব্যবস্থা করতে পারি সেটি অত্যন্ত সীমিত পরিসরে সামান্য কিছু প্রজাতির উৎপাদন করতে পারি। ফলে দেখা যায় যে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে নোনা পানি প্রবেশের ফলে সেখানে কৃষি ব্যাহত হওয়াতে সেখানে আমরা দেখি যে মৎস্য সম্পদ উৎপাদনের, যে মৎস্য উৎপাদনের জন্য যে গলদা চিংড়ি উৎপাদনের জন্য সেখানে চাষাবাদ করা হয়। ফলে আমরা চলে গেলাম কোথায়? গলদা চিংড়ি উৎপাদনের জন্য। কিন্তু আমরা যেখানে কৃষি নির্ভর অর্থব্যবস্থা, সেখানে শুধু গলদা চিংড়ি দিয়ে আমাদেরকে মানে আমাদের গলদা চিংড়ি নির্ভর সেখানে কৃষি ব্যবস্থা করতে হচ্ছে। এটি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ অঞ্চলের প্রভাবিত করেছে এই যে পানি প্রবাহের ফলে। রোগ ব্যাধি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। প্রজাতির পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু রোগ ব্যাধির পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এই যে রোগ, নতুন নতুন চর্ম চর্মরোগ থেকে শুরু করে, তারপরে মানুষের যে আগের যে বৃদ্ধি সেটি হতো না, সেটি ব্যাহত হচ্ছে। নানান ধরনের নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। ভাইরাস ইনফেকশন বেড়ে গিয়েছে। অর্থাৎ এখন জীববৈচিত্র্যের পরিবর্তনের ফলে যে ন্যাচারাল যে ফ্লেভারটা থাকতো সেটি না থাকার কারণে যে দেশজ ফল ফলাদির আগেকার সময় যে ব্যাপক পরিসরে ফল ফলাদি থাকতো, সেগুলো না থাকার কারণে এর ফলে যে মানুষের খাদ্যের যে ঘাটতি, সুষম খাদ্যের যে ঘাটতি, সেটি লক্ষ্য করা যায় এবং রোগ ব্যাধির পরিমাণও বেড়ে যাচ্ছে। সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশের ফলে যে চর্ম বিষয়ক যে রোগগুলো হচ্ছে, এবং ক্যান্সার পর্যন্ত আমরা খেয়াল করি যে এগুলো লক্ষ্য করা যায়। তাপদাহ এবং খরার পরিমাণ বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী উষ্ণায়ন হচ্ছে সঙ্গত কারণে। বাংলাদেশের যে
অঞ্চল যেখানে স্বাভাবিক টেম্পারেচার আমাদের জুন জুলাই আগস্ট মাসের স্বাভাবিক টেম্পারেচার থাকে, অ্যাভারেজ টেম্পারেচার আমাদের 36 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো এটি বেড়ে গিয়ে 41-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এটি কিন্তু একটি অস্বাভাবিকতা। আমরা উত্তর জনপদের কথা যদি চিন্তা করি, সেখানে মরু অঞ্চলে কিছু কিছু অঞ্চল মরু অঞ্চলে পরিণত হয়েছে, কারণ সেখানকার যে নদীগুলো ছিল সেই নদীগুলোর পানি শুকিয়ে যায়। তিস্তা ব্যারেজ নির্মাণ করা হয়েছে, গঙ্গার পানি পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পাচ্ছি না। এই যে এর ফলে কি হচ্ছে, সে অঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবার কখনো কখনো বন্যার যে পানি প্রবাহ, এই বন্যা পানি প্রবাহের ফলে সেখানে আবার কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে। এটি কিন্তু অনাকাঙ্ক্ষিত, কারণ এই সময় যখন পানির সংকট, সেখানে হঠাৎ করে এই পানি এসে আশপাশের এলাকাগুলো নিমজ্জিত করছে এবং বন্যা এলাকা হিসেবে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলের ফসলি জমি হারিয়ে যাচ্ছে। সে কথা তো আমি আগেই বলেছি যে সমুদ্রপৃষ্ঠের যখন উচ্চতা বেড়ে যাচ্ছে, ফলে সেখানকার ফসলি জমি হারিয়ে যাচ্ছে এবং সেখানে কৃষি উৎপাদন অনুপযোগী হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, আমাদের আগে ঘূর্ণিঝড়ের মাত্রা ছিল কম, এখন ঘূর্ণিঝড়ের মাত্রা বেড়ে গেছে। সপ্তাহে যেখানে 7টা বা 7:30টার মতো সমুদ্রে ঝড় হতো, ভূমিকম্প হতো, বড় বড় ঝড় হতো গভীর সমুদ্রে, আর এখন সেখানে সপ্তাহে 9 থেকে 10টির মতো ঝড় হচ্ছে। ফলে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে সমুদ্রে যে মাছ আহরণ করতে যারা যায়, তাদের জন্য সেটি অত্যন্ত জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। আমাদের কোস্টাল এরিয়ায় 35 লক্ষ মৎস্যজীবী রয়েছে, যারা এই মৎস্য পেশার সাথে সম্পৃক্ত এবং তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। কিন্তু বারবার এরকম ঘূর্ণিঝড় হওয়ার কারণে সমুদ্রে তাদের যে অনেক প্রাণহানি ঘটে এবং মাছের যে অভয়ারণ্য, সেটাও তার স্থান পরিবর্তন করে। ফলে ঘূর্ণিঝড়ের ফলে আমরা আর্থিকভাবে এবং অবকাঠামোগত নানান রকমের সংকটের শিকার হচ্ছি। কিছুদিনের মধ্যে বুলবুল, আমফান, এই যে একটার পর একটা ঘূর্ণিঝড় আমাদেরকে, বড় বড় ঘূর্ণিঝড় আমাদের আঘাত হানছে। এর ফলে কিন্তু আমাদের কাঠামোগত অনেক পরিবর্তন হচ্ছে, আমাদের অর্থনীতি, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেটিও ব্যাহত হচ্ছে। আমরা এখন দেখব রেসপন্স টু ক্লাইমেট চেঞ্জ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি এর ভাষ্যমতে, জলবায়ু পরিবর্তন আমরা দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ করছি এবং এর ক্ষতিকর প্রভাব উপলব্ধি করছি। এক্ষেত্রে পর্যাপ্ত ও তড়িৎ পূর্ব প্রস্তুতি ও প্রবাহ হ্রাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলবায়ু তো পরিবর্তন হচ্ছে, এখানে হচ্ছে যে ঘূর্ণিঝড়কালীন সময় বা দুর্যোগকালীন সময় 3টি স্টেজে এটাকে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্টেজ 3টি হচ্ছে, একটা পূর্ববর্তী, একটা হচ্ছে চলমান যখন ঘূর্ণিঝড় চলছে সে অবস্থা, একটা হচ্ছে তার পরবর্তী। এই 3টি স্টেজে যে কর্মসূচিগুলো পরিচালনা করা হয়, সেটি যদি যথাযথভাবে করা যায়, তাহলে প্রাণহানি এবং হচ্ছে সম্পদের ক্ষতির পরিমাণ কম হয়। এবং এই কাজটি কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি, খুব স্ট্যাবলিশড একটি পলিসির মাধ্যমে এটি কিন্তু করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা 2 ধরনের কৌশল সেজন্য গ্রহণ করতে পারি। একটা হচ্ছে মিটিগেশন কৌশল, আরটা হচ্ছে অ্যাডাপ্টেশন কৌশল। প্রিয় শিক্ষার্থী, এই যে মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন কৌশলের মধ্য দিয়ে আমাদের জলবায়ু সংকট মোকাবেলা করতে হবে। একদিকে আমাদের চিন্তা করতে হবে যে এই সংকটগুলো প্রাকৃতিক সংকট, এগুলো কিন্তু সহজে আমরা দূর করতে পারছি না। সে কারণে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি আমাদের বাড়াতে হবে। সরকার এবং বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, তারা সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি 2011-12 অর্থ বছরে জলবায়ু ফান্ডে 700 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু ঠিক তার পরবর্তী 2012-13 অর্থ বছরে এটি বেড়ে হয়েছে 2500 কোটি টাকা। যদিও এই পরিমাণটি খুব বেশি নয়, কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের যে
ক্যাপাসিটি, সেখানে আমরা এর আগে কখনো জলবায়ু ফান্ড বিষয়ক কোনো কর্মসূচি গ্রহণ করিনি। তো ১১, ১২, ১৩ এমনি করে শুরু করে আমরা প্রতি বছর আমাদের যে বাজেট, সেই বাজেটে জলবায়ু ফান্ডে এবং কোস্টাল এলাকার ইকোসিস্টেম রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই কার্বন নিঃসরণের ফলে, তাদেরকে অর্থনৈতিক যে সহযোগিতা করার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নযোগ্য হয়, তাহলে আমাদের এই জলবায়ু সংকট মোকাবেলায় আমাদের যে প্রশমন যে ব্যবস্থা, সেটি করা সম্ভব হবে এবং এর ফলে আমাদের একই সাথে সাথে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ইমপ্রুভ করতে হবে এবং প্রশমন ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অন অ্যাকশন প্ল্যান ২০০৯ সালে গঠন করা হয়েছে এবং তারা এই কাজটি তড়িৎ গতিতে অব্যাহত রেখেছে। আমরা আমরা বিশ্বাস করি সরকার এবং বিভিন্ন দাতা সংস্থা, এনজিও প্রতিনিধি, তাদের এই কর্মসূচির ফলে আমাদের এই অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি এবং মিটিগেশন কৌশলটি অর্জন করা সম্ভব হবে। শিক্ষার্থী, আজকের এই আলোচনাটি অবশ্যই বায়োডাইভার্সিটি এবং ন্যাচারাল যে ক্যালামিটি রয়েছে, সেখানে বাংলাদেশে যে কী ধরনের ইম্প্যাক্ট হচ্ছে সেই সম্পর্কে ছিল। আমরা আমাদের এই যে একটি সুন্দর সুফলা পৃথিবী বিনির্মাণে এবং বাংলাদেশের যে জলবায়ু, আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি রক্ষা করার জন্য যদি সমন্বিতভাবে রাজনৈতিক সহযোগিতা এবং সদিচ্ছার প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমাদের একটি সমন্বিত কাঠামো তৈরি হবে, যেখানে বায়োডাইভার্সিটি ক্রাইসিস থাকবে না এবং যার ফলে কি হবে, আমাদের জীববৈচিত্র্যের যে রক্ষা করা, সেই রক্ষা করার দায় আমাদের সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, যারা শুনেছেন এবং যারা শুনবেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই কোর্সের আপনাদের জন্য একটি বিশেষ পরামর্শ, সেটি হচ্ছে আপনারা কোর্সটিকে একটি সচেতনতার জায়গা দিয়ে, উপলব্ধির জায়গা থেকে বুঝতে চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের ভয়েসটাকে রেজ করতে না পারি, আন্তর্জাতিকভাবে যদি আমাদের এই ডিমান্ডটাকে, যদি আমাদের নিডসটাকে যদি তাদের কাছে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা যে কোস্টাল জোন, আমাদের যে কোস্টাল জোন রয়েছে, কিংবা আমরা যে সমুদ্র তীরবর্তী যে দেশ, সেই দেশ হওয়ার কারণে আমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই ক্ষতির সম্ভাবনা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করব না। আমাদের এটা ন্যায্য দাবি, আমাদের একটি জাস্টিস। এখানে এই জাস্টিসটাকে আমাদের প্রিভেল করার জন্য, অর্জন করার জন্য আমাদের অবশ্যই এনভায়রনমেন্টাল নলেজ সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবং সেই প্রতিশ্রুতি আপনাদের অবশ্যই থাকতে হবে এবং সেটি পঠন পাঠনের মধ্য দিয়ে সেই শিক্ষা লাভ করে অবশ্যই আপনারা একজন এনভায়রনমেন্টাল ক্লাইমেট ডেলিগেটস হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে আপনারা গোটা দেশে প্রতিনিধিত্ব করবেন। সেই শুভকামনা, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর এখন পর্যন্ত যে 10টি আলোচনা হয়েছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা পাঠ পরিকল্পনা সাজিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে এখানেই শেষ করছি। আমি MM তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি BM কলেজ, বরিশাল।